শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসে দেওয়া হয়েছে বিদ্যালয়গুলো থেকে। এটা হচ্ছে পার্ট 5। এই ভিডিওটা আমি তোমাদেরকে পরপর করে সুন্দর করে প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর দেখাবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপর প্রশ্ন উত্তর একসঙ্গে পরপর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ এখানে দেখো পরপর দেখা যায় 1 2 3 4 5 6 7 8 8টি কোশ্চেন মাত্র দেওয়া হয়েছে। এই 8টি কোশ্চেন একটু ভালো করে সুন্দর করে লিখে দিয়েছি, তোমাদেরকে পরপর করে বোঝাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো ওকে, আমার পরপর করে দেখে নিই প্রথম কোশ্চেনটা কী আছে, আমরা সেটা পরপর করে দেখে নিই এবং সেটা বলে দিচ্ছি। দেখো, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, ওকে। দেখো, এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় বাংলা, ষষ্ঠ শ্রেণী। প্রথম যে কোশ্চেনটা আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। ঠিক আছে, উত্তর তাহলে কীভাবে লিখবে দেখো, আমি পরপর সঙ্গে লিখে দিচ্ছি। দেখো, ধান কাটার পর মাঠের চেহারা একেবারে আলাদা। সবুজ চেহারা মাটির আর থাকে না। যতদূর দৃষ্টি যায় তার রুক্ষ শুকনো কঙ্কালসার চেহারা। মাঠের আলগুলি বুকের হাড় পাঁজরার মতো। মাঠের ভেতর দিকে পায়ে চলার রাস্তা ফুটে ওঠে গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার। আকাশের রং তখন তামার হাঁড়ির মতন। রোদের দিকে তাকানোই যায় না। গরুর গাড়ির চাকায় মাটির ঢেলাগুলি ভেঙে গুঁড়ো হয়ে তা ধুলোর মতো উড়ে গেছে। খাল বিল শুকিয়ে খাঁ খাঁ করতে থাকে। গাছের পাতা ঝরে পড়ে। বসন্তকাল চলে গিয়ে দেখা দেয় গ্রীষ্ম ঋতু। প্রচণ্ড দাবাদহে পৃথিবী কানায় কানায় ছটফট করতে থাকে। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। রাখালেরা বট অস্বস্তির ছায়ায় বসে থাকে। সহজে ছায়া খুঁজে পাওয়া যায় না। জল পিপাসায় গলা শুকিয়ে যায়। ধান কাটার পর এই গ্রীষ্মরূপ ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। ঠিক আছে, তা যেভাবে লিখলাম এইভাবে সুন্দর করে তুমি এই প্রশ্নের উত্তর, একে থেকে প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তোমাদের জন্য কষ্ট করে এগুলো তৈরি করা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও। ঠিক আছে, একটা লাইক দিও। 2 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। ঠিক আছে, দেখো এই কবিতার কীভাবে লেখা হয়েছে, দেখো উত্তরটা এইভাবে লিখবে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের দিন ও রাতের চিত্র তুলে ধরেছেন। হাট বসার আগে সেখানে কোনো লোকজন থাকে না। সকালে সেখানে কেউ ঝাঁটও দেয় না। দিনের বেলায় সেখানে চেনা অচেনা কত মানুষের ভিড়। জিনিসপত্র পছন্দ করা, দরদাম করা, কানাকড়ি নিয়ে কত টানাটানি। অবশেষে বিকেল বেলায় অবিকৃত পসরা অল্প দামে বিক্রি হয়ে যায়। তারপর কেউ লাভ করে ঘরে ফেরে, আর কেউ বা লোকসান করে খালি হাতে ঘরে ফেরে। হাট ভাঙার পর সবাই একে একে ঘরে ফেরে। সন্ধ্যার সময় ওখানে কেউ প্রদীপ জ্বালে না। হাটখানি অন্ধকারে পড়ে থাকে। একটি কাকের কা কা ডাকে নির্জন হাটের বুকে রাত্রি নামে। রাত্রিতে সেখানে নীরবতা। ঠিক আছে, এইভাবে এই 2-এর দাগে যে প্রশ্নটা ছিল, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র যদি করা হয়েছে, এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করি সকলে বুঝতেই পেরেছো, কোনো সমস্যা হবে না। 3 নম্বর কোশ্চেনে দেখো, মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, 3 প্রশ্ন দেখতে পেয়েছো। উত্তরটা তোমরা কীভাবে লিখবে সেটা দেখো, তবে বলে দিচ্ছি। দেখো, উত্তরটা এইভাবে লিখবে। সাঁওতালি দেওয়াল চিত্রগুলি মূলত জ্যামিতিক আকারের আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয়। এতে যেমন দেখা যায় চাওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের বাহুল্য। সাধারণত ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটি হয় কালো রঙের। তার সমান্তরালে টানা হয় গেরুয়া রেখা, আবার তার উপরে সমান্তরালে টানা হয় চাওড়া কালো রেখা। এর উপর নানা রঙের চতুষ্কোণ বা ত্রিভুজগুলি সাজানো থাকে। মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয়। দূর থেকে দেখা যাবে এমন দেওয়ালি ছবির জন্য নির্বাচিত হয়। বুঝতে পেরেছ? দেখো,
এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু খাতায় করে সুন্দর করে এগুলো লিখবে, ঠিক আছে। খাতায় করে এগুলো সুন্দর করে লেখার পর এগুলো অবশ্যই ভালো করে পড়বে, পড়ার পর খাতাগুলোকে স্কুলে জমা দেবে, যা ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে বলবো, আর ভিডিওটা তোমাদের যদি বা এই লেখাগুলো একটু ভালো লেগে থাকে ভিডিওটি, তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই একটি করে একটা লাইক দিও, ঠিক আছে। চলো 4 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নিই। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসায় প্রকাশ ঘটেছে, আলোচনা করো। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করতে বলেছে। কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে সুন্দর করে লিখবে। পিঁপড়ে কবিতায় পিঁপড়ের প্রতি গভীর গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। সারিবদ্ধ ছোট পিঁপড়ের চলাফেরা কবি গভীর আন্তরিকতার সঙ্গে লক্ষ্য করেছেন। আমাদের চারপাশের চারিদিকে এ জাতীয় পিঁপড়ের সারি দেখা যায়। কবি তাদের লক্ষ্য করলেও তাদের চলাফেরার বাধা সৃষ্টি করতে চাননি, কারণ তাদের কাউকেই বিচ্ছিন্ন করে দিলে তারা কষ্ট পাবে। তাদের চলাফেরার মধ্যে কবির প্রাণের চঞ্চল স্পন্দন অনুভব করেছেন, আর ভেবেছেন বড় বড় পশু পাখির মতো এই পিঁপড়েরও মাত্র দুদিনের জন্য এই পৃথিবীকে ভালোবাসা দিয়ে তাদের ভুবন গড়ে তোলে, ঠিক আছে। ভুবন গড়ে তোলে হবে, ঠিক আছে। তাদের এখানে ক নয়, এখানে লিখবে তাদের ভুবন গড়ে তোলে। বুঝতে পেরেছো? যেখানে একটু লেখাগুলো একটু টাইপ করতে গিয়ে ডিস্টার্ব হয়েছে, তোমাদের একটু বলে দিই। এখানে একটা কাদের হবে না, একটা তাদের হবে, ঠিক আছে। গড়ে তোলে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখবে, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিও, ঠিক আছে। চলো এবার 4 দাগ হয়ে গেল, এবার চলো 5 দাগ কী বলেছে দেখো। ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য, ঠিক আছে। ওই উত্তরটা কীভাবে লিখবে একটু দেখো। উত্তর এইভাবে লিখবে। রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে আমরা দেখি আম গাছ কোথায় লাগানো হবে এই নিয়ে গোপাল ও তার বাবার মতো মত বিরোধ বাঁধে। অবশেষে দুজনের সম্মতিতে বেড়ার এক পাশে আম গাছটি লাগানো হয়। কারোর যত্ন ছাড়াই ধীরে ধীরে আম গাছটি বড় হয়ে ওঠে। গোপাল এখন গাছটিকে খুব আগলে রাখে। এক সময় গাছে প্রচুর আম আসে। সেই আম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেয়া হলো। আস্তে আস্তে অবহেলিত গাছটি পরিবারের একজন হয়ে উঠল। যুদ্ধের সময় আম গাছটির উপর বিপদ নেমে এলো। যে কোনো সময় গাছটির ওপর বোমা পড়তে পারে এই ভেবে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খোঁড়া হলো। সেইখান থেকে গাছটি পূর্ব দিকে হেলে পড়ে। এখন গাছের প্রতি গোপালের খুব মায়া। সময় গড়িয়ে গোপাল এখন বৃদ্ধ। উইও এ সমস্ত গাছটি খেয়ে ফেলায় একদিন পুরো গাছটাই উপড়ে পড়ে গেল। গাছটা পড়ল, ঘর, বিজলি বাতি, কাকের বাসা কিছুরই কোনো ক্ষতি করেনি। বাড়ির এক ঘনিষ্ঠ বন্ধু বাড়ির মানুষদের ফাঁকি দিয়ে চলে গেল। এভাবেই ফাঁকি গল্পে নিরীহ নিরপরাধ আম গাছটির প্রধান চরিত্র হিসাবে ফুটে উঠেছে। তাই গাছটিকে নিরীহ ও নিরাপদ বলা সমর্থনযোগ্য, ঠিক আছে। দেখেছো? তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্ন যেটা লেখা হয়েছে ফাঁকি গল্প অন্যতম প্রধান, এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে, ঠিক আছে। চলো 6 দাগ কি কোশ্চেন কি দেখে নে। পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে দেখো। এর উত্তর কীভাবে লিখে দেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পে বক্তা হলো গাছের পাতা। গল্প অনুযায়ী দিন শেষে পিঁপড়েকে মাটির নিচে আশ্রয় নিতে হয় বলে উপরে বলেছিল যে মাটি শুধু তাদের, কিন্তু পাতা পিঁপড়েকে বুঝিয়ে দিয়েছিল যে মাটি শুধু তার নয়, মাটি সবার জন্যই। পাতার এই কথার মধ্য দিয়ে এই পৃথিবীতে জীবজগতের প্রতিটি প্রাণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পৃথিবীর আলো, বাতাস, জল, মাটি ভোগ করার অধিকার সবার সমান, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে 6 দাগের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে। এবং সাথে কোশ্চেন দেখো না। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। এর পরবর্তী ঘটনাক্রমে এক ভুতুড়ে কাণ্ড গল্প অনুসরণে লেখো। দেখো এর উত্তর কীভাবে লিখবে দেখো। ছোট্ট বেবি আস্টিন গাড়ি খুব আস্তে আস্তে চলছিল। লেখক সেটিতে উঠে আরাম করে বসেন, কিন্তু গন্তব্যস্থান লালপুর আর মোড়ে তিনি নামবেন সে কথা ড্রাইভারকে বলতে গিয়ে দেখলেন ড্রাইভার নেই, গাড়ির মোটরও চলছে না। লেখক ভাবলেন নিশ্চয়ই তিনি ভূতের পাল্লায় পড়েছেন। এই কথা ভেবে লেখকের গলা শুকিয়ে গিয়ে চোখ ঠিকরে বেরিয়ে এসে খুব খারাপ অবস্থা হয়েছিল। ঘণ্টা 2 পরে গাড়িটি লেভেল ক্রসিংয়ে পৌঁছলে লেখক রেলগাড়ি আসার আওয়াজ শোনেন, কিন্তু গাড়ি থামিবার কোনো লক্ষণ নেই। কোনো রকমের দরজা খুলে বেরিয়ে পড়বার পর মুহূর্তের মধ্যে ট্রেনটি চলে গেল।
লেখক দেখলেন তিনি বেঁচে গেছেন এবং মোটর গাড়িটিরও কিছু হয়নি। কিছুক্ষণ পর লেখক দেখলেন পিছন থেকে একটি লোক এগিয়ে এসে তার কাছে সাহায্য চাইলেন গাড়িটি ঠেলে নিয়ে যাওয়ার জন্য। 8 মাইল পথ তিনি গাড়িটিকে ঠেলে নিয়ে আসছেন। এইবার লেখক গাড়িটির ড্রাইভারহীন অবস্থায় কেন ছিল তা তিনি বুঝতে পারলেন। বুঝতে পেরেছ? এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে যেভাবে বললাম এইভাবে সুন্দর করে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? ওকে, লাস্ট কোশ্চেন 8 দাগে। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। দেখো কীভাবে লিখবে, দেখো। পাখিরালয়ে ছোট্ট একটা হলুদ বাঘের ছানা বাস করত। তার পেটে খুব খিদে। যখন সে ছোট্ট শরীর নিয়ে লাফিয়ে পাখির ডানা ধরতে যায়, তারা ডানা মেলে উড়ে পালায়। সে নদীর পাড়ে যায় খাবারের খোঁজে। কাঁকড়ার গর্তে থাবা ঢোকাতেই কাঁকড়াগুলো চিমটের মতো দাঁড় দিয়ে তাকে কামড়ে ধরে। সে ওরে বাবা বলে কেঁদে ওঠে। তার বাবা এসে কাঁকড়ার দাঁড় ভেঙে তাকে উদ্ধার করে। খিদে সহ্য করতে না পেরে বাঘের ছানা মেনি মৎস্যা ধরতে কাদায় নামে। তখন বাঘ জননী তাকে বলে, তুই ভোঁদড় নোস, তুই একটা বাঘ। অবশেষে তার কীর্তিকলাপে লজ্জা পেয়ে তার বাবা মা পাখিরালয় ছেড়ে চলে আসে সজনে খোলায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি কষ্ট করে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021। এটা হচ্ছে পার্ট 5। ঠিক আছে, এটা পার্ট 5। এটা স্কুলগুলো থেকে এই আগস্ট মাসেই দেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। চলো, প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই। প্রশ্নগুলো দেখার পর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখিয়ে দেবো। ওকে, চলো। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। যেখানে দেখো এখানে 4টি করে অপশান দেওয়া হয়েছে, 4টা থেকে যেখানে যেটা ঠিক সেটা উত্তর করব। দেখো এখানে একের দাগে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 1.1, 1.2, 1.3। ঠিক আছে, 3টে দেওয়া হয়েছে। আর ঠিক 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এখানেও দেওয়া হয়েছে 2.1, 2.2, 2.3। এখানে 3টে কোশ্চেন দেওয়া হয়েছে। আর 3-এর দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2টো কোশ্চেন দেওয়া হয়েছে, 3.1, 3.2। আর 4-এর দাগে একটা বড় কোশ্চেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এই টোটাল কোশ্চেন দেওয়া হয়েছে। এগুলো তোমাদেরকে খাতায় করে জমা করতে হবে। এখানে বলে দিয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা ছিল দেখো, বিকল্পগুলি থেকে উত্তরটি বেছে নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেনটা কী ছিল দেখে নাও। প্রথম কোশ্চেনটা ছিল 1.1-এ। আচ্ছা, 1.1-এর 1.2, 1.1, এখানে 1.1 হবে, 2 হয়ে গেছে 1.1। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে। 1 নম্বর ট্রপোস্ফিয়ার, খতে ট্রটোস্ফিয়ার, গতে আয়োনোস্ফিয়ার আর ঘতে হচ্ছে এক্সোস্ফিয়ার। উত্তরটা হবে খ ট্রটোস্ফিয়ার। উত্তরটা কী হবে? খ ট্রটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে কী হলো? সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে কোথায়? না, ট্রটোস্ফিয়ারে। খ ট্রটোস্ফিয়ার উত্তর হবে। ঠিক আছে, এটা হবে 1.1-এর। এবার দেখো 1.2-এর যে কোশ্চেনটা আছে সেটা দেখে নিই। কী বলছে? আন্টার্কটিকায় একটি স্বাভাবিক উদ্ভিদ হলো। আন্টার্কটিকায় একটি স্বাভাবিক উদ্ভিদ হলো ক পাইন, খ শাল, গ মস, ঘ সেগুন। কোনটা উত্তর হবে? আন্টার্কটিকা একটি স্বাভাবিক উদ্ভিদ হলো মস। গয়ের দাগে উত্তরটা হবে মস। ঠিক আছে, আন্টার্কটিকা একটা স্বাভাবিক উদ্ভিদ হলো মস। ঠিক আছে, এবার 1.3-এ দেখো, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো। ভারতের মরু অঞ্চলে মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ক মাটির জল ধারণ ক্ষমতা বেশি, খ মাটিতে লোহার পরিমাণ বেশি, গ মাটির জল ধারণ ক্ষমতা কম, ঘ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। তাহলে কোনটা উত্তর হবে? বুঝতে পেরেছো? ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, উত্তরটা হবে গ মাটির জল ধারণ ক্ষমতা কম। ঠিক আছে, ভারতের মরু অঞ্চলে যেটা মাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, উত্তর হবে গ মাটির জল ধারণ ক্ষমতাটা হচ্ছে কম। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে 1.3-এর যে প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে ফেলবে। ঠিক আছে,
এবার চলে যাচ্ছি 2 এর দাগে শূন্যস্থান পূরণ ছিল, নিশ্চয়ই মনে আছে। কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2.1 কী ছিল না, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ুটা ড্যাশ প্রকৃতির হয়। উত্তরটা কী হবে? উত্তরটা হবে সমভাবাপন্ন হয়, সমভাবাপন্ন প্রকৃতির হয়। উত্তরটা লিখবে সমুদ্রের, উত্তরটা পুরোটা এইভাবে লিখবে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়, ঠিক আছে? এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে নেবে। 2.2 আছে, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে ড্যাশ উদ্ভিদ বলে। তাকে কি উদ্ভিদ বলে? উত্তর এইভাবে লিখবে, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী, কি বলে লিখবে? পর্ণমোচী উদ্ভিদ বলে, ঠিক আছে? পর্ণমোচী উদ্ভিদ বলে। ওকে, এবার তারপর 2.3 যে কোশ্চেন আছে দেখো, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত। সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা কী বলে? পরিযায়ী পাখি। এদের কী বলা হয়? পরিযায়ী পাখি, ঠিক আছে? উত্তরটা লিখবে পরিযায়ী পাখি নামে পরিচিত, ঠিক আছে? শীতকাল থেকে যে অঞ্চলে আসে উড়ে আসে তাকে বলা হয় পরিযায়ী পাখি। তাহলে আমাদের 2 দাগে যে শূন্যস্থান পূরণ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবারে 3 দাগে কী বলেছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তর বলেছে 3.1 বায়ুমণ্ডল কীভাবে সৃষ্টি হয়। বায়ুমণ্ডলটা কীভাবে সৃষ্টি হয়, কীভাবে উত্তরটা লিখবে দেখো। উত্তর লিখিত হয়েছে দেখো, পৃথিবীর সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরের অংশটি বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো বৃষ্টির জলে ভরা ঢেউ, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি তৈরি হয়। এইভাবে পৃথিবীতে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি? যেভাবে বললাম সুন্দর করে এইভাবে লিখবে। পৃথিবীতে মোট 4 ভাগের 3 ভাগই বায়ুমণ্ডলের অন্তর্গত। পৃথিবীতে মোট 4 ভাগের 3 ভাগই বায়ুমণ্ডলের অন্তর্গত। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা যেভাবে বললাম কীভাবে বায়ুমণ্ডলের সৃষ্টি হয় এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। ওকে, এবার চলে আসছি 3.2 কোশ্চেন কী বলেছে, ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়। ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? তো উত্তরটা কীভাবে লিখবে সেটা দেখো, লিখে দেওয়া হয়েছে। শীতকালে ভারতের উপর দিয়ে প্রভাবিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না, এর মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, তাই এই বায়ু বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয় না। এই কারণে ভারতের শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। বুঝতে পেরেছো? যেভাবে বললাম এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে? 3.2 প্রশ্নটা। এবার 4 কোশ্চেন কী বলেছে, বায়ুচাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুচাপ এবং বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। উত্তরটা একটু বড় হবে, দেখো কীভাবে পড়বে দেখো। বায়ুচাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়া যেমন নিয়ন্ত্রণ হিসাবে গুরুত্বপূর্ণ পালন করে, যেমন 1 নম্বর বায়ুচাপ, বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবীর উপর চাপ দেয়, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবথেকে বেশি, যত উপরে উঠা যায় বায়ুচাপ তত কমতে থাকে, বায়ুচাপ কমে গিয়ে নিম্নচাপ হলে কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার অপরদিকে বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে কোনো অঞ্চলে পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যায়। ঠিক আছে, এটা বায়ুচাপ। এবার বায়ু প্রবাহটা কি দেখো না, বায়ু সব জায়গায় সমান চাপ রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ চলে গিয়ে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাসের তীব্র গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। তখন ওই অঞ্চলে ঝড় ওঠে এবং অশান্ত আবহাওয়া দেখা যায়। এই সময় বাতাসের গতি বেশি হয় বলে গাছপালা, ঘর বাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। ঠিক আছে, তাহলে এইভাবে যেভাবে প্রশ্নের উত্তরগুলো বললাম এইভাবে সুন্দর করে এর উত্তরগুলো এইভাবে বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ঠিক আছে, যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমার বন্ধুবান্ধবকে বেশি বেশি করে শেয়ার করে। আর প্লিজ তোমাদের করে ভিডিওটা অবশ্যই একটা প্রত্যেকটা লাইক দিও। তোমাদের যে 4টি কোশ্চেন বলা হলো, এই চারের জায়গায় যে কোশ্চেন বলা হলো তাদের কোশ্চেন দেখতে পেয়েছো, এগুলো কিন্তু ভালো করে সুন্দর করে ভালো করে লিখে দেওয়া হয় তোমাদের জন্য, তোমরা যাতে ভালো করে বাড়িতে বসে পড়াশোনা করো। ঠিক আছে, বাড়িতে বসে পড়াশোনা করবে, এই খাতাগুলো ভালো করে করবে, কারণ পরীক্ষা যদি হয় অবশ্যই এইখান থেকে সব কিন্তু প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করবে।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো দেখে নিলে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো প্রথমে আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেবো, তারপর প্রশ্নের উত্তর একসঙ্গে দেখিয়ে দেবো পরপর করে। ঠিক আছে, একের দিকে দেখো ঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখানে 4টি করে অপশন দেওয়া হয়েছে, তোমাদের যেটা উত্তর হবে সেটা তোমাদের টিক করতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে একের দাগে 1.1, 1.2, 1.3 এবং দেখতে পাচ্ছ একের দাগে তাহলে 3টে দেওয়া হয়েছে। ঠিক 2-এর দিকে দেখো সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে 2.1, 2.2 এবং 2.3, এখানে দেওয়া হয়েছে 3টে। 3-এর দিকে দেওয়া হয়েছে দেখো 1টি বা 2টি বাক্য উত্তর দিতে বলা হয়েছে, এখানে 3.1 এবং 3.2 দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। আর 4-এর দিকে দেখো 3 বা 4টি বাক্য উত্তর দিতে বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে 2টি কোশ্চেন। বুঝতে পেরেছি, কোশ্চেনগুলো দেখে নিলে এখানে বলে হয়েছে দেখো ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতে তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, এগুলো বলে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাই উত্তরগুলো কীভাবে করবো। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটা ছিল ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, হেমাটাইট যে ধাতুর আকরিক, হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো ক সোনা, খ তামা, গ হচ্ছে লোহা, গ হচ্ছে অ্যালুমিনিয়াম। তার উত্তরটা কী হবে? উত্তরটা হবে গ লোহা। হেমাটাইট হচ্ছে কোন ধাতুর আকরিক? না লোহা ধাতুর আকরিক হেমাটাইট। ঠিক আছে, ওকে। 1.2 যে কোশ্চেনটা দেখে নিই সেটা কী বলেছে। আয়তন পরিমাপের একক হলো, আয়তন পরিমাপের একক হলো ক গ্রাম, খ সেন্টিমিটার, গ বর্গ সেন্টিমিটার, ঘ ঘন সেন্টিমিটার। আয়তন কি হবে? আয়তন উত্তরটা হবে ঘন সেন্টিমিটার। আয়তনের এককটা সবসময় মনে রাখবে, আয়তনের এককটা হচ্ছে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। 1.3 কী বলেছে দেখে নিই। বলছে অবিশুদ্ধ রক্ত হলো, অবিশুদ্ধ রক্ত হলো কি? ক যে রক্তে কেবল CO2 থাকে, খ যে রক্তে O2-র তুলনায় CO2 বেশি থাকে, যে রক্তে কেবল O2 থাকে, আর ঘ যে রক্তে CO2-এর তুলনায় O2 বেশি থাকে। ঠিক আছে, তাহলে উত্তরটা কোনটা হবে? অবিশুদ্ধ রক্ত কোনটা? উত্তরটা হবে খ যে রক্তে O2-র তুলনায় CO2 বেশি থাকে। উত্তরটা কী হবে? যে রক্তে অক্সিজেন, O2 হচ্ছে অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। ওকে, তাহলে আমাদের 1-এর দাগে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো উত্তরগুলো আমরা করে দিলাম। এবার চলে আসি 2-এর দাগের। কী বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 এসআই পদ্ধতিতে বলের একক কী? তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কী? উত্তর এইভাবে লিখবে, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক কী? না এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। 2.2 দেখো, জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর কী লিখবে? জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়? উত্তর এইভাবে লিখবে, না জলের চাপ গেলে, জলের গভীরে গেলে তরলের চাপ বাড়ে। ঠিক আছে, এটা এটা জল হবে, জালের নয়, জল হবে। জলের গভীরে গেলে কি হবে? তরলের চাপ বাড়ে। ঠিক আছে। 2.3 মানব দেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? মানব দেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? উত্তর এইভাবে লিখবে যে মানব দেহের মাথার খুলি, মানব দেহের মাথার খুলির বা করটি ভিতর অচল অস্থিসন্ধি দেখা যায়। মানব দেহের মাথার খুলি ভিতরে অচল অস্থিসন্ধি দেখা যায়। খুলি মানে হচ্ছে করটি। ঠিক আছে, এখানে অচল অস্থিসন্ধি দেখা যায়। তাহলে আমাদের 2.3 প্রশ্নগুলো, 2-এর উত্তরগুলো হয়ে গেল। এবার চলে আসছে 3-এর দাগের। কী বলছে দেখো, 1টি বা 2টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 3.1 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রয়োগ হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো চাপের সূত্র আমরা জানি। চাপ কি? চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। চাপের সূত্রটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল কত দেওয়া আছে? বল দেওয়া আছে, এইটা দেওয়া আছে দেখো 90 নিউটন। ঠিক আছে, ক্ষেত্রফল নিউটন, বল প্রযুক্ত 90 নিউটন, 90 গুণিতক এখানে দেখো কী আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে? না 0.09। এই দশমিক যদি আমি তুলে দিই, এই দশমিকটা তুলে দেবে, একটা দশমিক তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপর হয়ে গেল 100। এটা মনে রাখবে, এখানে দশমিক তোলার পর 100 হয়েছে, দশমিক কিন্তু হবে না, এখানে দশমিকটা তোলা হবে। ঠিক আছে, দশমিক তুললে এখানে হয়ে যাবে 100, দিয়ে কাটাকাটি করবে, কাটাকাটি ভালো, এটা হয়ে গেল কত? 1000। এটা 1000 কি? নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার এইভাবে লিখবে। মন দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু এখানে দশমিকটা তুলে দেবে, তুলে দেবে কিন্তু উপরে 100 হবে, গুণ করলে হবে এই 9 কেটে গেল, তাহলে হবে 1000 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এইভাবে উত্তরটা করবে।
এবার বলে 3.2 রক্তের কাজ কি কি, রক্তের হয়ে গেছে, এখানে কিন্তু হবে রক্তের কাজ, রক্তের কাজ কি কি, ঠিক আছে। উত্তরটা এইভাবে লিখবে, কিন্তু আমি এখানে লেখাটা মানে টাইপ করতে গিয়ে একটু ভুল হয়েছে, তোমরা কিন্তু এটা হবে রক্তের কাজ কি কি। তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তর লিখবে এইভাবে, রক্তের কাজকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন 1 রক্তের কণিকাগুলি কার্য নিম্নরূপ, কতে লোহিত কণিকা শ্বাসবায়ু পরিবহন করে, অম্ল ও ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, খ শ্বেত কণিকা জীবাণু ধ্বংস করা, অ্যান্টিবডি উৎপাদন করে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, রক্ত তঞ্চনে সাহায্য করা, অ্যালার্জি প্রতিরোধ করা, টিউমার কোষ ধ্বংস করা ইত্যাদি। আর গতে অণুচক্রিকা রক্তের তঞ্চন ঘটিয়ে রক্তক্ষরণ প্রতিরোধ করে, ঠিক আছে, অণুচক্রিয়া রক্তের তঞ্চন ঘটিয়ে রক্তক্ষরণ প্রতিরোধ করে। বুঝতে পেরেছো, একে দাগে পয়েন্টটা এইভাবে লিখবে। এবার 2 কি না প্লাজমা পুষ্টি দ্রব্য পরিবহন, বর্জ্য পদার্থ অপসারণ, দেহত্যাগ নিয়ন্ত্রণ, জল সাম্য নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, হরমোন ও ভিটামিন পরিবহন, এছাড়াও রক্তক্ষরণ প্রতিরোধ করে, ঠিক আছে। তাহলে এইভাবে যেভাবে পয়েন্টগুলো দিয়ে করা হলো, রক্তের কাজ দুটোকে ভাগ করা হয়েছে, এখানে বলেছে দেখো রক্তের কাজ কি কি, তাহলে আমরা এইভাবে সুন্দর করে আমরা পয়েন্ট দিয়ে সুন্দর করে ভালো করে এটা লিখবো, ঠিক আছে। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা সেভাবে সুন্দর করে এর উত্তরগুলো অবশ্যই ভালো করে, এখানে বারবার বলছি আর রক্ত হবে, টাইপ করতে ভুল হয়েছে, রক্তের কাজ কি কি, তাহলে এখানে উত্তরগুলো যেভাবে বললাম সেভাবে সুন্দর করে লিখে ফেলবো, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার 4 থেকে দেখো, 4 থেকে বলছে 3 বা 4টি বাক্যে উত্তরিত বলা হয়েছে, 3টি বা 4টি বাক্যে উত্তরিত বলা হয়েছে। দেখো কি বলেছে 4.1 বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, বল বলতে কি বোঝো, কি বোঝায় সেটা ব্যাখ্যা করতে বলেছে। কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে লিখবে, যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটাতে চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা যা পরিবর্তন ঘটাতে চেষ্টা করা হয় তাকে বল বলা হয়। যেমন একটা স্থির বস্তুকে ঠেলে সরানো হলো, এক্ষেত্রে বল প্রয়োগ দ্বারা বস্তুর স্থিতিশীল অবস্থার পরিবর্তন ঘটানো হলো। বুঝতে পেরেছো, তাহলে এইটাই হচ্ছে বল। তাহলে কী বলে বোঝা গেছে, যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটাতে চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। যেমন একটা স্থির বস্তুকে ঠেলে সরানো হলো, এক্ষেত্রে বল প্রয়োগ দ্বারা বস্তুর স্থিতিশীল অবস্থার পরিবর্তন ঘটানো হলো, ঠিক আছে। এইভাবে সুন্দর করে এটা উত্তরটা লিখে ফেলবে। এবার 4.2 যেটা কোশ্চেনটা আছে, মানব দেহের প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে, মানব দেহে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এটা কীভাবে ঘটে সেটা লিখতে বলা হয়েছে। দেখো উত্তরটা ভালো করে লিখে দিয়েছি, বড় হবে একটু দেখে নাও, ভালো করে লিখবে এটা। এবার উত্তর লিখবে, মানব দেহের শ্বাসকার্য প্রধানত প্রশ্বাস ও নিঃশ্বাস নামক 2টি পর্যায়ে সম্পূর্ণ হয়, এই 2টি পর্যায়ের জন্য কিছু পেশি ও স্নায়ুর ভূমিকা রয়েছে। প্রশ্বাস প্রক্রিয়া সংজ্ঞাটা কি না, যে পদ্ধতিতে অক্সিজেন সমৃদ্ধ বাতাস বায়ুমণ্ডল থেকে ফুসফুসে প্রবেশ করে তাকে বলে প্রশ্বাস প্রক্রিয়া। পদ্ধতিটা কি না, মস্তিষ্ক থেকে স্নায়বিক উদ্দীপনা বা ইন্টারকোস্টাল ও ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে যথাক্রমে বহি ইন্টারকোস্টাল পেশি বা মধ্যচ্ছদাতে আসে ও পেশিগুলো সংকুচিত হয়, বক্ষগহ্বর আয়তনে বাড়ে, বাতাসের অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিম্নোক্ত পথে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে, ঠিক আছে। কীভাবে আসছে দেখো, পদ্ধতি দেখো, বাতাসের অক্সিজেন, তারপর নাসারন্ধ্র, তারপর নাসাপথ, তারপর গ্লাটিস, তারপর স্বরযন্ত্র, তারপর ট্রাকিয়া, তারপরে ক্লোম শাখা, তারপর উপক্লোম শাখা, তারপর হচ্ছে অ্যালভিওলাই, ঠিক আছে এইভাবে। আর নিঃশ্বাস প্রক্রিয়াটা কি, নিঃশ্বাস প্রক্রিয়ার উদাহরণটা কি না, যে পদ্ধতিতে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বায়ুমণ্ডল বের হয় তাকে বললাম আমরা নিঃশ্বাস বলে। পদ্ধতিটা কি না, পদ্ধতি 1 প্রশ্বাসের সঙ্গে যুক্ত পেশি সংকোচনে সম্পূর্ণ হলে অন্ত ইন্টারকোস্টাল পেশির সংকোচন ও বহি ইন্টারকোস্টাল পেশির প্রসারণ ঘটে। 2 মধ্যচ্ছদা শিথিল হয়ে উপরের দিকে উঠে যায়, বক্ষগহ্বর সংকুচিত হয় ও ফুসফুসের উপর চাপ পড়ে, তখন ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু নিম্নোক্ত পথে বায়ুমণ্ডলে ফেরত যায়। সেটা কীরকম হচ্ছে দেখো, এইভাবে লিখে দেওয়া হয়েছে দেখো, অ্যালভিওলাই ড্রাক্ট, উপক্লোম শাখা, ক্লোম শাখা, ট্রাকিয়া, স্বরযন্ত্র, গ্লোটিস, ঠিক আছে, নাসাগলবিল, নাসাপথ, নাসারন্ধ্র, এইভাবে আবার বেরিয়ে যায়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডটা এইভাবে মানে বায়ুমণ্ডলে ফেরত চলে যায়। এইভাবে সুন্দর করে তোমরা যেভাবে লিখে দেওয়া হলো এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে ভালো করে লিখবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব 6ষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসে দেওয়া হয়েছে স্কুলগুলো থেকে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো প্রথমে তোমাদেরকে আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিই, তারপরে আমরা প্রশ্ন ও উত্তর পরপর করে সুন্দর করে বলে দেবো। ওকে,
ওকে, চলো প্রথমে দেখে নাও নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। এমসিকিউ যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানে একের দাগের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 4টি দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4টি, এখানে দেখতে পাচ্ছ 4টে করে অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 4টার মধ্যে যেটা উত্তর হবে সেটাই করতে হবে, ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একই রকম দেখো 2-এর দাগের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো 2-এর দাগের সত্য মিথ্যা বলে দেওয়া হয়েছে, 2-এর দাগের সত্য মিথ্যা দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে ABCD 4টি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, 3-এর দাগে বলেছে, এখানে 3-এর দাগে বলেছে স্তম্ভ মেলাতে বলেছে, স্তম্ভ মেলাতে হবে, এখান থেকে এখানে কোনটা হবে সেটা স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে। আর 4-এর দাগে 2টো কোশ্চেন দেওয়া হয়েছে, 4-এর A এবং B 2টো কোশ্চেন, একটু বড় কোশ্চেন দেওয়া হয়েছে, এটা আমরা করব, ওকে। এরপরে পরপর করে আমি চলে যাই, পরপরগুলো আমরা কোশ্চেনগুলো যে MCQ যেগুলো দেওয়া হয়েছে সেটা আমরা পরপর করে নেব, ওকে। চলো প্রথমে আমি পরপর করে বুঝিয়ে দিচ্ছি সঙ্গে। আচ্ছা, মনে দেখো, তোমাদের কিন্তু উত্তরগুলো আমি জাস্ট দাগিয়ে দিলেও হবে, যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কোনটা হবে সেটাও আমি দাগিয়ে দেবো, কিন্তু দাগিয়ে দিলে তো হবে না, গণিত যেহেতু অঙ্কটা করতে হবে, করে উত্তর দেখাতে হবে, সেটাই ভালো। তোমরা একটু বুঝে নাও, তারপর সঙ্গে আমি উত্তরটা তো দাগিয়ে তো দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখে নাও, কী বলেছে সেটা একটু দেখে নাও। প্রথম কোশ্চেনে বলা আছে, দেখো প্রথম কোশ্চেনটা, যে 0.3 গুণিতক 0.5 এই গুণফলের দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে এক ঘরের আগে, 2 ঘরের আগে, 3 ঘরের আগে, 4 ঘরের আগে। তোমরা নিশ্চয়ই জানো, তার দশমিকের গুণ করতে নিশ্চয়ই জানো। দেখো আমি একটু রাফে তোমাদেরকে করিয়ে দিই। দেখো 0.3 গুণিতক 0.5, তাহলে আমরা যখন গুণ করি কী করে করি, এমনি সংখ্যা গুণ করে দিই, 5 3 15, দেখতে পাচ্ছ 5 3 15। এরপরে কী করি, এখানে দেখো এখানে একটার পর দশমিক, এখানেও একটার পর দশমিক, তাহলে কতগুলো হলো, 2টোর পর দশমিক হলো, তাহলে এখান থেকে একটা 2টোর পর দশমিক হলো। তাহলে আমরা সেই যে বলছি, আমরা তো কি 2 ঘরের পর বসাচ্ছি, তাই না, 2 ঘরের পর বসাচ্ছি, ঠিক। তাহলে এখানে আসি উত্তরটা, তাহলে দেখো এখানে হচ্ছে 1 ঘরের আগে, 2 ঘরের আগে, 3 ঘরের আগে, 4 ঘরের। এখানে যেহেতু বলেছে না যে গুণফলটা দশমিক বিন্দু বসবে, দশমিক বিন্দু কোথায় বসবে, ডান দিক থেকে। এবার এই যে ডান দিক থেকে, এটা ডান দিক থেকেই আসছে, ডান দিক থেকে কত, 2টো ঘরের পর বসছে না, 2 ঘরের আগে, তাহলে এখানে 2 ঘরের আগে দশমিকটা বসছে, তাহলে উত্তরটা হবে বি, ঠিক আছে। উত্তরটা কী হবে, বি, ওকে। এরপর 2-এরটা কী বলেছে, খুব সোজা, 1.8 মিটার সমান 1800 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, না 18,000 সেন্টিমিটার, কী হবে। তাহলে আগে জানতে হবে মিটারকে সবগুলো সেন্টিমিটার আছে, তাহলে মিটারকে সেন্টিমিটারে যেতে হবে। তাহলে মিটারকে সেন্টিমিটার যেতে হলে কি করতে হয় না, মিটারকে সেন্টিমিটার যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। মিটারের পর ডেসিমিটার, ডেসিমিটার পর সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে, দেখো 1.8, এটার সঙ্গে আমি কী গুণ করতে বললাম, 100 দিয়ে গুণ করতে বললাম, তাহলে 100। তাহলে 1.8 মানে কি না, দশমিক যদি আমি তুলে দিই, তাহলে দশমিক তুলে দেবো না, নিচে কত হবে 10, তাহলে উপরে আছে 100, ঠিক আছে। এই 0 0 কেটে গেল, তাহলে তাহলে থাকলো কত না 180, তাহলে 180 কি সেন্টিমিটার নিয়ে এসেছি, তাহলে 180 সেন্টিমিটার। এখানে অপশান কোনটা আছে, দেখো এখানেও সেই বি, এখানেও বি দাগের 180 সেন্টিমিটার, বুঝতে পেরেছো। 1.8 মিটার সমান হচ্ছে 180 সেন্টিমিটার, বুঝতে পেরেছো, ওকে। 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 10% মানে কি, 10% মানে কি, এতে শতকরা 100, বিতে 100/10, সিতে প্রতি 100-র জন্যই 10, আর ডিতে শতকরা 10%, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সেটা বলে ডিতে যেটা শতকরা 10% বলে কোনো সংখ্যা, 10% মানে শতকরা 10% মানে পার্সেন্টেজকেই তো বলা হয় শতকরা, পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে আবার শতকরা এটা তো হবেই না। আচ্ছা, 100/10 তো হবে না কখনো, 10% মানে হচ্ছে 10%, একটু জাস্ট একটু বলি, 10% মানে হচ্ছে কি 10/100, হিসাব অনুযায়ী 10/100 হবে, 100 দিয়ে ভাগ হবে, এটাও হচ্ছে না। আর 10% বলা আছে, শতকরা 100, এটাও হবে না। তাহলে উত্তরটা হবে প্রতি 100-র জন্যই 10, 10% মানে হচ্ছে 100-র মধ্যেই 10, ঠিক আছে, 100-র মধ্যেই 10 পর, তাহলে এটাই হচ্ছে প্রতি 100-র জন্যই 10, উত্তরটা কী হবে সি, ঠিক আছে, বুঝতে পেরেছো, প্রতি 100-র জন্যই 10, ওকে। আচ্ছা, এটা পেটে গেলে হয়ে গেল। এরপরে দেখো কি বলেছে, নিচের কোনটি আয়তঘন নয়, এতে বলছে ইট, ছক্কা, বই, বোতল। তা দেখো ইটটা কিন্তু আয়তঘন, আমি আবার বলছি ইট হচ্ছে আয়তঘন, ছক্কাও আয়তঘন, বইও আয়তঘন, আর বোতল কিন্তু আয়তঘন নয়, তাহলে উত্তরটা হবে ডি। এখানে বলেছে নিচের কোনটি আয়তঘন নয়, বলেছে বোতলটা আয়তঘনক নয়, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা জানবো 2-এর কোশ্চেনগুলো। 2-এর কোশ্চেনগুলো দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, দেখো -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো এটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আগে জানতে হবে পূর্ণ সংখ্যা কোনগুলো না, পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর -1 -2 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝতে পেরেছো।
একটু জাস্ট একটু বললে, এই যে ধরো একটা লাইন যদি টানি আমি, এখানে ধরো 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এই দিকে যত যাচ্ছে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক উল্টো হয় যখন -1, -2, -3 যখন এদিকে যাচ্ছে তখন এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে -2 দশমিকের রেখে, তাহলে এটা দশমিক তো ভগ্নাংশ হয়ে যাবে, তাহলে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, তাহলে এটা হচ্ছে বলছে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা সত্য কিনা, এটা সত্য না, এটা হচ্ছে কি মিথ্যা, তাহলে এখানে লিখবে কি মিথ্যা, ঠিক আছে। এটা প্রথমটা কি হবে, এটা মিথ্যা, বুঝতে পেরেছো? ওকে, এবার বিতে কি বলেছে দেখো, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, ঠিক আছে। দেখো এখানে পরিবারের সদস্য সংখ্যা আছে 3 জন, এরকম পরিবার কতগুলো আছে না 2টি আছে, দেখতে পাচ্ছ একটা দুটো লাইন টানা আছে। আচ্ছা এবার দেখো এখানে পরিবারের সদস্য সংখ্যা 4টা, দেখতে পাবে পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে 4 জন, এরকম পরিবার সংখ্যা কতগুলো আছে 1 2 3 4 5, দেখতে পাচ্ছ 5 জন, ঠিক আছে। এগুলো পরিসংখ্যান বলা হয়, এগুলো পরিসংখ্যান। এখানে বলেছে নিচে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে 5, বুঝতে পারছো, এগুলোকে বলে পরিসংখ্যা, এখানে সেটাই বলা হয় 4 জন সদস্যযুক্ত। এই যে 4 জন সদস্য কত, এখানে 4 জন আছে, পরিবারের পরিসংখ্যা কত আছে 5, দেখো 1 2 3 4 5, এই যে 5ই আছে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই ঠিকই আছে, তাহলে এটা এখানে হবে লিখবো কি, এটা লিখবো সত্য, ঠিক আছে। এটাও হয়ে গেল সত্য, বুঝতে পেরেছো, এটাও হয়ে গেল সত্য। আচ্ছা এবার সিতে কি বলেছে দেখো, কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে একটা ছবি দেওয়া দেখতে পাচ্ছি ABCD, আর এখানে দূরে আছে EF। এবার এখানে কোশ্চেনে বলেছে ABCD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ, এটা কি সমবিন্দু সরলরেখাংশ না। দেখো AB এবং CD যদি থাকতো তাহলে সমবিন্দু বলতাম, কিন্তু EF লাইনটা আবার বাইরে আছে দূরে, যদি ABCDEF, এই যে EFটা যদি এটার উপর দিয়ে যেত, EFটা যদি এইভাবে এইটা দিয়ে যেত, EFটা যদি এইটা দিয়ে যেত, তাহলে যখন একটা বিন্দুতে মিলিত করতো তাহলে সেটা সমবিন্দু সরলরেখা হতো। 3টে সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন সেটা হচ্ছে সমবিন্দু সরলরেখা, কিন্তু এখানে EFটা তো বাইরে আছে, তাহলে এটা কিন্তু সমবিন্দু সরলরেখা নয়। এখানে ABCDEF সরলরেখা 3টি সমবিন্দু সরলরেখাংশ বলেছে, তাহলে এটা সমরেখা তো হবে না, তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা, ঠিক আছে, এটা হবে কি মিথ্যা, বুঝতে পেরেছো। তাহলে এখানে কোশ্চেনের উত্তরগুলো সব হয়ে যাচ্ছে পরপর করে, ঠিক আছে, আর করতে হচ্ছে না। আচ্ছা তারপর ডি থেকে যে কোশ্চেন আছে দেখো, খেয়াল করে দেখো, একটা ছবি দেওয়া আছে, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্রের ছবি। আয়তক্ষেত্রে এটা কি বড়টা কি 8 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে ছোটটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। এখানে কি চাইছে, বলছে আয়তকার চিত্রটির পরিসীমা হচ্ছে 12 সেমি বলা আছে, এই ছবিটা ছোট 12 সেমি, দেখি 12 সেমি হয় কিনা। তাহলে দেখো এটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে কি না, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে সমান কত হচ্ছে দেখে নি, 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 8 যুক্ত প্রস্থ হচ্ছে 4, ঠিক আছে। তার কত 8 আর 4 যোগ করলে 8 4 12, 12 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 12 2 24 সেমি, কিন্তু আছে কি, এখানে আছে কি 12 সেমি, তাহলে এটা কি সত্যি, এটা সত্য নয়, এটা তাহলে কি হবে, এটা হবে মিথ্যা, ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের 2-এর দিকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সত্য কোনটা মিথ্যা কথা ভালো করে বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু পরীক্ষার সময় মানে যখন খাতায় করে লিখবে এগুলো জাস্ট এমনি অঙ্কটা তুলে এটা হচ্ছে মিথ্যা এটা সত্য এইভাবে লিখবে, কিন্তু আমি কীভাবে হচ্ছে সেটা একটু বলে দিলাম, ঠিক আছে। চলো এবার চলে যাই 3-এর দাগের কোশ্চেনটা কী বলে আছে আমরা দেখে নিই। 3-এর দাগের ছবিটা একটা ছবি দেওয়া আছে দেখো, স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো 3টি বলেছে, আমরা সবগুলোই করে দেবো, 4টা আছে যেহেতু। কী বলেছে দেখো, এখানে ঘন বস্তুগুলো দেওয়া আছে, এখানে ভূমিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, তাহলে এই ঘনবস্তুর আর ভূমি, এই ঘনবস্তুর ভূমিটা কোথায়, এই যে নিচটা দেখতে পাচ্ছ দেখো, ভূমির এখানে কতগুলো লাইন আছে দেখো, 1 2 3, 3টে আছে, তাহলে এই ঘনবস্তুটার ভূমি কত না নিশ্চয়ই ত্রিভুজাকার, তা দেখো এই যে ত্রিভুজাকার, তাহলে বুঝতে পারছো, তাহলে এটার সঙ্গে চলে আসবে এইভাবে তোমরা মিলাবে, এইভাবে এটা হচ্ছে ত্রিভুজাকার, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে ত্রিভুজাকার, বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে দেখো 1 2 3 4, এখানে 4টা বাহু আছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এটা হবে চতুর্ভুজাকার, তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে চলে আসবে, এই জায়গাটা থেকে চলে আসবে, এটা হচ্ছে চতুর্ভুজাকার, বুঝতে পেরেছো। তারপরে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চভুজাকার, তাহলে এটা এইখান থেকে এটা চলে আসবে, সুন্দর বুঝতে পারবে তোমরা পঞ্চভুজাকার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পঞ্চভুজাকার, বুঝতে পেরেছো। আর এখানে তো বাকি আছে 1 2 3 4 5 6টা, এখানে 6 মানে এটা কী হবে ষড়ভুজাকার, তাহলে এখানে এইটা হয়ে যায় এই যে ষড়ভুজাকার, এই হয়ে গেছে। তা এই খুবই সোজা, তোমরা এগুলো ইজিলি পারবে, এগুলো বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর চলে আসছি যেটা বড় দুটো অঙ্ক আছে দেখতে পাচ্ছ, 4 দাগের এতে বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো, বুঝতে পেরেছো। 145 আর 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে বলেছে, ও ওই গসাগুর সাহায্যে আবার লসাগু নির্ণয় করো।
প্রথমে আমরা গসাগু বের করব, তারপর গসাগু থেকে আবার লসাগু নির্ণয় করতে বলেছে। আর একটা বি দেওয়া আছে সংখ্যা রেখার সাথে যোগফল নির্ণয় করো, সেটা আমরা করছি, দেখে নিচ্ছি আমরা কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো আমরা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। আমি পরপর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো কীভাবে আমরা ভাগ পদ্ধতিতে আমরা গসাগুটা করব। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে গসাটা করব। এবার 4 দাগের এটা দেখো, প্রথমে 145কে 232 দিয়ে ভাগ করব। ভাগ করলে 145 একে 145 বিয়োগ করলাম, এটা হচ্ছে 7, আর এখানে এটা বললো 8, 87। আবার 87কে 145 দিয়ে ভাগ, এটা ভাগ পদ্ধতি নিশ্চয়ই জানো কীভাবে করতে। তুমি উৎপাদক দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, উৎপাদক পদ্ধতিতেও গসা নির্ণয় করতে পারো। আমার ভাগ পদ্ধতি সুবিধা হয়েছে, এই ভাগ পদ্ধতি করে দিলাম। এবার 87কে আবার 145 দিয়ে ভাগ করবো, আবার 87, 1কে 87, এটা বিয়োগ করলো 8, এখানে আবার 5 নামলো 58, আবার 87কে এখানে নিয়ে চলে এলাম, 58, 1কে 58, এটা বিয়োগ করলাম, বিয়োগ করতে এটা হলো 9, এখানে 2, 29, 29কে 58 ভাগ করলে 29, 2-এ 58, এটা বিয়োগ করলাম, তাদের কেটে গেল। তাহলে এখানে তাহলে গসাগুটা কী হলো না, গসাগুটা এখানে হয়ে গেল কত, 29। বুঝতে পেরেছ? যখনই ভাগ চলে যাবে তখন সেটাই হচ্ছে তার এই জায়গাটা থাকবে তার গসাগু। তাহলে আমাদের উত্তরটা কী হলো না, নির্ণয় প্রথমে গসাগু বের করতে বলেছিল, তাহলে লিখবো অতএব নির্ণয় গসাগু 29। তাহলে ভাগ পদ্ধতিতে এইভাবে 29টা হয়ে গেল। বুঝতে পেরেছো? ভাগ পদ্ধতি গসাগুটা বের করলাম। এবার তোমার কী চাইছে, দেখো লসাগু বের করতে চাই, গসাগু বের করার পর লসাগু বের করতে বলেছে। তাহলে আমরা দেখো আমরা একটা সূত্র জানি, কী সূত্র জানি দেখো না, আমরা এইভাবে আমরা জানি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সবসময় মনে রাখবে এটা, গসাগু গুণিতক লসাগু সমান কী হয়, সংখ্যা দুটির গুণফল হয়। ঠিক আছে, এবার যেহেতু তোমাকে লসাগু চাইছে, তাহলে বা এখান থেকে তার লসাগু সমান কত হবে না, লসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু। ওকে, তার সমান সংখ্যা দুটির গুণফল কত না, সংখ্যা দুটো কী কী দেওয়া আছে, সংখ্যা দুটো দেওয়া আছে 145 একটা দেওয়া আছে, আর 232 দেওয়া আছে। তাহলে 145 গুণিতক 232 ডিভাইডেড বাই গসাগু পেয়েছি এক্ষুনি 29 পেয়েছি, তাহলে 29। তো 29 5-এ 145, ঠিক আছে, 29 5-এ 145, তাহলে 5কে 232 দিয়ে গুণগুলো কত হচ্ছে 1160। ঠিক আছে, 1160। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম। তাহলে গসাগু পেয়ে গেলাম 29, এবার গসাগুর সাহায্যে আমরা লসাগুও পেয়ে গেলাম 1160। বুঝতে পেরেছো? তাহলে আমরা খুব সহজে আমরা এই ভাগ পদ্ধতিতে, আমি যে ভাগ পদ্ধতি যেটা দেখালাম তোমাদেরকে, যে ভাগ পদ্ধতিটা এইভাবে যে দেখালাম, এই ভাগ পদ্ধতি আমরা খুব সহজে গসাগু বের করে নিলাম, লসাগুও বের করে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তোমাদের এটা নিশ্চয়ই সকল বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওকে, এরপর যে বিতে যে কোশ্চেনটা ছিল সেটা একটু দেখে নেই। বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, সংখ্যা রেখা দিয়ে যোগফল নির্ণয় করতে বলেছে, +7 কমা দিয়ে -7, যোগফল কত হয় সেটা আমরা দেখে নিই। যোগফলটা দেখো আমি সেটা করেছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো এখানে লিখবে 4 দাগ, এটা হচ্ছে 4 দাগের বি, এটা হচ্ছে 4 দাগের বি, এটা হচ্ছে 4 দাগের বি, 4 দাগের বি। এবার দেখো সংখ্যা রেখা মানে এইভাবে একটা লাইন টানে, প্রথমে তোমরা এইভাবে একটা লাইন টানবে, লাইন টানার পর মাঝখানটায় শূন্য করবে, শূন্য করে এই দিকটা লিখবে, ডান দিকে 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে, 8 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। আর এদিকে ঠিক উল্টো শূন্য একদিকে লিখবে, -1 -2 -3 -4 -5 -6 -7 এইভাবে পরপর চলতে থাকবে এদিকটা। আচ্ছা, এবার বলেছি যেহেতু +7 -7 যোগ করতে হবে, দেখো +7 মানে শূন্য থেকে শুরু করবো, শূন্য থেকে এইভাবে শুরু করে এইভাবে শুরু করে 7 পর্যন্ত এইভাবে যাবে, এইভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি +7। এবার বলছে -7 যোগ করতে বলা আছে, তো -7 মানে কমবে, তাহলে এখান থেকে ঠিক একই রকমভাবে দেখো এই -7 কমছে এখান থেকে, -1 -2 -3 -4 -5 -6 -7 এইখানে এসে শেষ হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে এসছে এখানে, এইদিকে যেমন গিয়েছিল +7, আবার ঠিক একই রকম এদিক থেকে গিয়ে এখানে চলে এলো -7। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে দেখো এখানে গিয়েছিল 7 পর্যন্ত, আবার 7 মাইনাস এখানে চলে গেলো, তাহলে এখানে চলে আসে মানে এখানে কত উত্তর আছে, এখানে কত আছে 0। তাহলে নির্ণয় যোগফল কত হবে, +7 যুক্ত, এইভাবে লিখবে, নির্ণয় যোগফল কত হবে না +7 যুক্ত -7। তাহলে এটা কি দাঁড়ালো, এটা হচ্ছে 0। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সুন্দরভাবে ছবিটা এঁকে সুন্দরভাবে যোগফলটা করবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? যাই হোক, ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং
আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসে দেওয়া হবে বা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এবার আগস্ট মাসে যেটা দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তিনটে পরপর দেওয়া হলো, প্রথম দ্বিতীয় থেকে বা তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়। দেখো, স্বাস্থ্য শিক্ষা থেকে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে। যেটা সঠিক উত্তর চারটার মধ্যে, সেটা তোমাকে উত্তরগুলো ঠিকঠাক লিখতে হবে। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, কয়েকটাকে সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার। সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার। 1 নম্বর, স্কুলের শাসন। 2, রোগ ভোগ। 3, দৃঢ় মানসিক প্রত্যয়। 4, অভিভাবকের শাসন। তাহলে কি হবে উত্তরটা? না, সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার? না, অবশ্যই হতে হবে দৃঢ় মানসিক প্রত্যয়। উত্তরটা হবে 3 নম্বর, দৃঢ় মানসিক প্রত্যয়। দৃঢ় মানসিক প্রত্যয় হতে হবে, মানসিকতা ঠিক থাকতে হবে। মানসিকতা যদি ঠিক থাকে তাহলে সু অভ্যাস সুন্দরভাবে গড়ে তোলা যাবে। ঠিক আছে, তাহলে একে থেকে কয়েক কোশ্চেন হচ্ছে, উত্তরটা হবে 3। এবার চলে যাই ক্ষয়দার কোশ্চেন। কি বলছে দেখো, একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে। একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? 1 লিটার। 2, 2.5 থেকে 3 লিটার। 3, 3 থেকে 5 লিটার। 4 থেকে 5 লিটার। তাহলে অবশ্যই বলবো একজন শিক্ষার্থীকে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার অবশ্যই জল পান করতে হবে। উত্তরটা হবে 2.5 থেকে 3 লিটার অবশ্যই জল খেতে হবে। ঠিক আছে, প্রতিদিন 2 থেকে 2.5 লিটার থেকে 3 লিটার জল তোমাকে খেতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, তোমরা শুধু এখানে পড়লে হবে না, সঙ্গে এই কাজটিও করতে হবে। 2.5 লিটার থেকে 3 লিটার জল খেতে হবে প্রতিদিন, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, ব্যাস, তাহলে ক হয়ে গেল। এবার চলে আসছি গয়ের কোশ্চেনে কি বলেছে দেখে নেওয়া যাক। স্বাস্থ্য কি? 1 নম্বর, কেবলমাত্র শারীরিক সুস্থতা। 2, কেবলমাত্র মানসিক সুস্থতা। 3, কেবলমাত্র সামাজিক সুস্থতা। 4, পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। উত্তরটা কী হবে? না, স্বাস্থ্য কি? না, স্বাস্থ্য হচ্ছে, দেখো এখানে যতগুলো দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সবগুলোই তো লাগবে, কিন্তু যেটা বেস্ট, যেটা উত্তর হবে 4 নম্বর। কি না, পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। উত্তরটা হবে 4 নম্বরটা। স্বাস্থ্য কি তাহলে বুঝতে পারছো? স্বাস্থ্য হচ্ছে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। বুঝতে পেরেছো? ওকে, এরপর চলে যাচ্ছি ঘয়ের কোশ্চেনটা। কি বলছে দেখো, মাস্ক ব্যবহারের সুফল কি? মাস্ক ব্যবহার, যে আমরা এখন যে মাস্ক করছি, বলছে মাস্ক ব্যবহারের সুফলটা কি, সেটা জিজ্ঞেস করছে। 1 নম্বর, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে না। 2, রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না। 3, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। 4, করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে, অবশ্যই বলবো কি হবে, না, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। উত্তরটা হবে 3। ঠিক আছে, উত্তরটা কি হবে? 3। মাস্ক ব্যবহার সুফল কি? না, অবশ্যই শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগটা ছড়ায় না। ঠিক আছে, এখানে সবগুলোই উত্তর মোটামুটি কাছাকাছি গেছে, কিন্তু এইটা হচ্ছে বেস্ট উত্তর, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। ঠিক আছে, মাস্ক ব্যবহারের সুফলটা হচ্ছে এইটা, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। বুঝতে পেরেছ? ওকে, এবার চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, পরের কোশ্চেন কি মধ্যে কী বলছে দেখো, করোনা ড্যাশ রোগ। 1 নম্বর, ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ। 2, অসংক্রামিক রোগ। 3, বংশগত রোগ। 4, মশাবাহিত রোগ। তাহলে কী বলছো, উত্তরটা কী হবে? তোমরা নিশ্চয়ই জানো ভাইরাস কী রোগ। ভাইরাস হচ্ছে কী দ্বারা, ভাইরাস দ্বারা কি হয়? সংক্রমণ রোগ হয় না, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ হয়। উত্তরটা হবে 1। ঠিক আছে, করোনা ড্যাশ রোগ, উত্তরটা হবে ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। সংক্রমণ করে প্রচণ্ড, এই জন্য এটা কী হবে? সংক্রামক রোগ। করোনা ড্যাশ রোগ, করোনা হচ্ছে ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। বুঝতে পেরেছো না? বুঝতে পারো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে আমাদের এই প্রথম থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট করা হয়েছে। এখানে দেখো কি বলেছে, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় প্রশ্নগুলো উত্তর লিখে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মতো অভিভাবকদের মাধ্যমে শিক্ষকদের কাছে জমা দিতে হবে। কোনো অবস্থাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে জমা দিতে আসবে না। বুঝতে পেরেছো? অবশ্যই বিদ্যালয়ে আসার দরকার নেই, তোমরা অভিভাবকের মাধ্যমে খাতাগুলো রেডি করে দেবে। অবশ্যই বলবো বাড়িতে পড়াশোনা করার জন্য। দেখো, এরপরে কোশ্চেন দেখো, 2 কোশ্চেন দেওয়া আছে।
সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক দিও ভিডিওটা, অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটা বেশি করে লাইক দিও। ওকে, তোমাদের জন্য কষ্ট করে কোশ্চেনগুলো উত্তর আমরা রেডি করছি, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো করে বেশি বেশি করে লাইক দিও। ঠিক আছে, চলো 2 দেখো কোশ্চেন কী বলছে দেখে নাও। সারণের মধ্যে সমতা বিধান করতে বলেছে, বাম দিক দেওয়া আছে কিছু দেওয়া আছে, ডান দিক কিছু দেওয়া আছে, কোনটা কার সঙ্গে হবে বুঝতেই পারছো, বাম দিক ডান দিক সেটা তোমায় করতে হবে। প্রথম কতে কী বলেছে দেখো, কতে বলছে হৃদরোগ, খতে আন্ত্রিক, গতে বলছে কোভিড-19, আর ঘতে বলা হচ্ছে অসংক্রামক রোগের কারণ, আর এদিকে ডান দিকে দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, 2 শরীর চর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি, আর 3 হচ্ছে জলবাহিত রোগ, আর এখানে 4 আছে অসংক্রামক রোগ। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসছি এবার হৃদরোগ। হৃদরোগটা কি না, হৃদরোগটা নিশ্চয়ই কোনো অসুখ নয়, তাহলে এটা কেউ অসংক্রামক, এই যে হৃদরোগটা আছে কয়েক দাগের সঙ্গে মিলে হবে কি হবে, হৃদরোগটা হবে অসংক্রামিত রোগ। ঠিক আছে, 4 অসংক্রামক রোগ। ঠিক আছে, হৃদরোগটা কি না অসংক্রামক রোগ, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আন্ত্রিক। আন্ত্রিক কি হয়, আন্ত্রিক নিশ্চয়ই জানো, আন্ত্রিক কিসের জন্য হয়, আন্ত্রিক কী কারণে আন্ত্রিক হয়, আন্ত্রিকটা হচ্ছে জলবাহিত রোগ, তাই না? তাহলে উত্তরে তোমরা লিখবে আন্ত্রিক হচ্ছে জলবাহিত রোগ, বুঝতে পেরেছো? আন্ত্রিকটা হচ্ছে কি জলবাহিত রোগ, বোঝা গেছে? ব্যাস, এবার গত যা দেওয়া আছে দেখো, কোভিড-19 হলে কি হয় নিশ্চয়ই তোমরা জেনে গেছো, কোভিড-19 হলো মেন যেটা কাজ, সেটা কি হয় না, কোভিড-19 হলে অবশ্যই জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্ট হয়, নিশ্চয়ই জানো। তাহলে গয়ের সঙ্গে 1 নম্বর। ঠিক আছে, এইটা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হয়, কোভিড-19 হলেই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার চলে যাচ্ছি ঘতে কী বলেছে, অসংক্রামক রোগের কারণ। অসংক্রামক রোগের কারণ, অসংক্রামক রোগের কারণটা কি হবে না, আর বাকি যেটা পড়ে থাকছে, শরীর চর্চার অভাব, গতিহীনতা, ফাস্টফুড খাওয়া প্রভৃতির জন্য অসংক্রামক রোগ হয়। তাহলে ঘয়ের সঙ্গে হয়ে যাবে কত, 2, শরীর চর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি। ঠিক আছে, তাহলে আমাদের 1-এর দাগে 2-এর দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সব কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, ব্যাস, এবার চলে আসি 3-এর দাগে কোশ্চেনগুলো করতে। দেখো 3-এর দাগে প্রশ্ন কী হচ্ছে দেখো, বলছে নিজের মতো করে লিখে, এখানে নিজের মতো লিখতে বলেছে। ঠিক আছে, বই লিখে লিখতে হবে না, নিজের মতো তুমি মনে করো যেটা সেটাই লিখবে, নিজের মতো সুন্দর করে লিখবে। ওকে, কতে কী বলছে দেখো, কতে বলেছে নোবেল করোনা ভাইরাসের উপসর্গগুলো লেখো, আর খতে বলেছে নোবেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, নোবেল করোনা ভাইরাসের উপসর্গগুলো লিখতে হবে, খতে বলেছে নোবেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই দুটো প্রশ্নের উত্তর এখন করব। চলো শুরু করা যাক। পরেরটা প্রথম কোশ্চেন যারা আছে, নোবেল করোনা ভাইরাস উপসর্গগুলো লিখব। ঠিক আছে, চলো দেখো 3-এর দাগে যে কোশ্চেনটা বলা হয়েছিল কয়েকতে, নোবেল করোনা ভাইরাসের উপসর্গগুলো লেখো, তা তোমরা উত্তরটা এইভাবে লিখবে, নোবেল করোনা ভাইরাসের উপসর্গ, এই ভাইরাসের সংক্রমণের শরীরে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা যায়, যেমন জ্বর, সর্দি, কাশি, ঠিক আছে, শ্বাসকষ্ট, 5 নম্বর সারা শরীরে ব্যথা, 6 শারীরিক দুর্বলতা, 7 স্বাদহীনতা ও গন্ধহীনতা, 8 তীব্র নিউমোনিয়া প্রভৃতি হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে উপর লিখবে, নোবেল করোনা ভাইরাস উপসর্গগুলো এই থাকে, যেমন জ্বর হয়, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, সারা শরীরে ব্যথা, শারীরিক দুর্বলতা, স্বাদহীনতা, গন্ধহীনতা আর তীব্র নিউমোনিয়া প্রভৃতি, এইগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেন ছিল নিশ্চয়ই জানো, কি বলেছিলাম যে নোবেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, নোবেল করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে তোমরা উত্তর কীভাবে লিখবে দেখো, এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। দেখো আমি লিখে দিয়েছি, এইভাবে লিখবে, নোবেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেগুলো হলো, 1, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস করতে হবে, 2, অনেক লোক উপস্থিত আছে এমন স্থান বর্জন করতে হবে, 3, বাড়ির বাইরে বের হলে মাস্ক সঠিকভাবে ব্যবহার করতে হবে, 4, হাত স্যানিটাইজার না করে নিজের নাক, চোখ, মুখ স্পর্শ করা যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। সঙ্গে আরও কিছু আছে দেখো, 5 নম্বর স্যানিটাইজার ও সাবানকে নিত্য সঙ্গী করতে হবে, 6, ঘড়ি, আংটি বা গহনা ব্যবহার থেকে বিরত থাকতে হবে, 7, সর্বদা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ঠিক আছে, 7টা পয়েন্ট দিয়ে তোমাদেরকে সুন্দর করে বলে দিলাম কি কি কারণগুলোর জন্যই আমাদের এই নোবেল করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ আমরা করব। ঠিক আছে, নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে অবশ্যই এই 7টা মিনিমাম এই যে 7টা কারণ বললাম, এগুলো যদি তোমরা ঠিকঠাক মেনে চলো তাহলে অবশ্যই করোনা ভাইরাসকে আমরা এখান থেকে কি করব না আমরা দূর করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, যাই হোক অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।